আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আজকে স্পেসিফিক একটা কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষার আইসিটি কোশ্চেন সলভ করে দেখাবো। এর আগেও আমি এই কলেজের আইসিটি কোশ্চেন সলভ করে দেখিয়েছিলাম একাদশ শ্রেণীর জন্য, আর এটি হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য আমি দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখন বাজে রাত 2:55। আমার কথাটা একটু তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে, যেহেতু রাত, সেক্ষেত্রে আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্টে হচ্ছে ক বিভাগ। এখানে হচ্ছে 1 থেকে 25টা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় ব্যবহৃত প্রযুক্তি কি? এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমরা এখান থেকে মেইন বই ফলো করে লিখবে। আমি এগুলোর অ্যান্সার অবশ্য দেখাবো, কিন্তু কেউ কিন্তু না বুঝে কখনো লিখবে না। এগুলোর অ্যান্সার তোমরা লিখতে পারো আমার ভিডিওটি দেখে, কিন্তু একটা শর্তে তুমি লিখতে পারবা, সেটি হচ্ছে তোমরা বুঝবে এবং বুঝার পর হচ্ছে লিখবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে তোমাদের অ্যান্সারটা শুরু হয়েছে। এখান থেকে হচ্ছে তোমাদের অ্যান্সারটা শুরু। যে প্রথম প্রশ্নটি ছিল, আমি যদি একটু দেখাই, যে পরিবেশ রক্ষায় ব্যবহৃত প্রযুক্তি কি? বায়োটেকনোলজি। এভাবে সিরিয়ালি হচ্ছে তোমাদের প্রত্যেকটির অ্যান্সার হচ্ছে দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখান থেকে তোমরা যেটি দেখতে পাচ্ছ, কোনো প্রশ্নেরই সমস্যা হওয়ার কথা না তোমাদের, কারণ এক কথা অ্যান্সার, এগুলো মুখস্থ বিদ্যা। শুধু এটা একটু প্রবলেম হতে পারে যে 10 ন্যানোমিটার সমান 10⁻⁻8 মিটার, এইটা একটু তোমাদের প্রবলেম হতে পারে। এটা হচ্ছে তোমাদের 1 ন্যানোমিটার কত, এটা একটু মনে রাখতে হবে। 1 ন্যানোমিটার হচ্ছে তোমাদের 10⁻⁻, আমরা দিতে পারি হচ্ছে 9। যেহেতু এখানে বলছে 10 ন্যানোমিটার সমান কত, সেক্ষেত্রে হচ্ছে 10⁻⁻8 আমরা দিয়েছি। এখানে কিন্তু 10-8 আবার কেউ ভেবো না, এখানে হচ্ছে 10⁻⁻8, এইটা হচ্ছে উপরে লিখতে হবে কিন্তু অবশ্যই। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তরে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান প্রধান উপাদানগুলো হচ্ছে তোমরা জানো 5টি, তাহলে এই 5টি উপাদান লিখে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে 13 নম্বর এমআরপি এর পূর্ণরূপ ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং, ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। তারপর হচ্ছে তোমাদের এভাবে 14 পর্যন্ত অ্যান্সারটা লেখা হয়েছে। এই পৃষ্ঠায় তোমরা 14 না, এটা হচ্ছে 18 পর্যন্ত তোমাদের অ্যান্সারটা লেখা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে বাকি অ্যান্সারগুলো পেয়ে যাবা। এই পৃষ্ঠায় হচ্ছে তোমাদের 19, 20, 25 পর্যন্ত দেখানো হয়েছে। এই পৃষ্ঠাতে তোমাদের কোনো মানে সংক্ষিপ্ত প্রশ্নে প্রবলেম হওয়ার কথা না, শুধুমাত্র তোমাদের এখান থেকে প্রবলেম হবে না। শুধু এই পেজ থেকে তোমাদের লাস্টের দুইটার প্রবলেম হতে পারে, যে 24 আর 25। 24 আর 25টা আমি শর্টকাট ভাবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে 100, 100 এর পূর্বের সংখ্যা কোনটি? এখানে আমরা যদি লিখি 100, সেক্ষেত্রে 100 এর আগের সংখ্যা আমরা জানি, যদি ছোটবেলার কথা তোমরা একটু মাথায় রাখো, যে 100 এর আগের সংখ্যা আমরা জানি 99, কিন্তু এখানে বাইনারি বেসটা দেখতে পাচ্ছ হচ্ছে 2, তার মানে এই কারণে কিন্তু আমাদের 99টা হচ্ছে না, কারণ আমরা জানি বাইনারি সংখ্যায় 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বসতে পারে না। তার মানে আমি 100 থেকে 1 যদি মাইনাস করি, নর্মালি চিন্তা করো 100 এখানে 0 আছে, 0 থেকে 1 মাইনাস করা যায় না, কিন্তু আমরা গণিতের ক্ষেত্রে দশমিক বিয়োগের ক্ষেত্রে কি শিখেছিলাম, যে এই শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 1 বাদ দিলে 9 লিখতে হয়। কিন্তু আমি কি বলছি, বাইনারি বিয়োগে কখনো কিন্তু তুমি 9 লিখতে পারবে না। তাহলে কি করতে হবে, উপরে একটা 2 নিয়ে আসতে হবে, বাইনারি সংখ্যার বেস। তাহলে এই দুইটা তোমার এখন যোগ করতে হবে। এই দুইটা যোগ করার পরে তোমার 2 আর 0 যোগ করলে কি 2, তার মানে 2 থেকে 1 বাদ দিলে কত, 1। তারপর হচ্ছে তোমাদের এখানে যেহেতু তুমি 2 নিয়েছো, এখানে হাতে একটা কি থাকতেছে, ক্যারি থাকতেছে। এখানে যদি তুমি ক্যারি 1 নিয়ে আসো, তার মানে এখানে আবার ছোট হয়ে যাচ্ছে উপরেরটা, তাই এখানে আবার বেস 2 নিয়ে আসো, তার মানে এই দুইটা আবার যোগ করো,
তার মানে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, আর এখানে বেস 2 আনার কারণে এখানে হচ্ছে আরেকটা 1 চলে আসতেছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, তার মানে বাম পাশে শূন্যের কোনো দাম নাই, সো আমরা এটাকে 11 লিখতে পারি। তারপর দেখো যে এই টোটাল বাইনারি সংখ্যাকে ডেসিমেলে নিলে মানে দশমিকে নিলে কি হয়, 13। দেখো 1 2 4 8, তাহলে 8 আর 4 কত আমরা জানি 12, 12 আর 1 হচ্ছে 13। তারপর চলো আমি তোমাদের সৃজনশীলে নিয়ে যাই। সৃজনশীলে হচ্ছে কোশ্চেনটা একবার দেখাই, যে কোশ্চেনটা হচ্ছে দেখো যে মিতু তার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। এখন কোশ্চেনগুলো একটু প্রবলেম হতে পারে বুঝতে, এই কারণে প্রবলেম হতে পারে বলতেছি, কারণ তোমাদের যে ফেসবুক পেজে কোশ্চেনটা দেওয়া হয়েছে, স্পেসিফিক যে কলেজের কোশ্চেনটা দেখাচ্ছি, ওই কোশ্চেনগুলো একটু ঘোলা, আমি ওখান থেকে ডাউনলোড করেছি, তো আসলে কোশ্চেনটা একটু ঘোলা হওয়ার কারণে বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তারপর আমি তোমাদের যতটুকু সম্ভব জুম করে দেখাচ্ছি, নয়তো তোমরা ডাউনলোড করে তোমরা একটু দেখবে। এটা হচ্ছে কোশ্চেন ছিল। এখন আমি দেখো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ফার্স্টের 1 নম্বরের ক ছিল প্লেজারিজম কি, প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। খ নম্বর ছিল নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির নাম কি, এরকম কিছু একটা ছিল মেবি, হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা হচ্ছে খ নাম্বার। তোমরা এটার মেইন জিনিসটা হচ্ছে ক্রস সার্জারি, এখন ক্রস সার্জারি নিয়ে কিছু জিনিস লিখবা, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে গ নাম্বারে ছিল যে দরজায় যে প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছিল সেটি হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তির অন্তর্গত রেটিনা স্ক্যান পদ্ধতি। তারপর হচ্ছে তোমাদের ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের ল্যাবরেটরির প্রথম কক্ষে গবেষণারত বিষয়টি হচ্ছে বায়োইনফরমেট্রিক্স, আর দ্বিতীয় কক্ষে গবেষণারত বিষয়টি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমি একটু তোমাদের প্রশ্ন নিয়ে যাচ্ছি। দেখো যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে, যখন ডিএনএ নিয়ে কোনো কাজ করা হয় তখন ওটা হয়ে যায় হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর প্রথমটি তোমরা দেখতে পেলা যে একটা বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল, তার মানে এটা হচ্ছে বায়োইনফরমেট্রিক্স, যে তোমার বায়োলজির সাথে তোমার তথ্য প্রযুক্তির একটা সমন্বয় করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে বায়োইনফরমেট্রিক্স। তারপরে চলো আমরা পরের সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি, 2 নাম্বার। তাহলে 2 নাম্বার প্রশ্নটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও যদি দেখতে প্রবলেম হয় একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন এটার অ্যান্সার আমি তোমাদের নিয়ে যাব। এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সারটা। ফার্স্টের কোশ্চেনটা ছিল ন্যানো টেকনোলজি বলতে কি বুঝো। সো ন্যানো টেকনোলজি আর ন্যানো প্রযুক্তি একই জিনিস, এটা লিখবে। তারপর হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা, এখান থেকে এতটুকু পর্যন্ত তোমরা লিখবে। বিশ্বগ্রাম মানে কি জানো, গ্লোবাল ভিলেজ। এটার গ নাম্বারটা দেখো যে উদ্দীপকের জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে। উনি প্রবাস জীবনে হচ্ছে কি করে, কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে VR, এটা মাথায় রাখবা। আর এটা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিছু জিনিস তোমরা লিখবা, 6-7 লাইন লিখলেই হয়ে যাবে। দেন তারপর হচ্ছে তোমাদের ঘ নম্বর নিয়ে যাচ্ছে জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন করো। এটা হচ্ছে এখানে ঘ নম্বরটা, তথ্য প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ, এই পর্যন্ত তোমরা লিখবা। হুবহুব লিখলে কিন্তু তোমাদের সারা বুঝে ফেলবে যে হুবহুব তোমরা এই ভিডিওটি দেখে লিখেছো। এই জন্য কিন্তু আমি ভিডিওটি যখন স্টার্ট করেছিলাম আমি কলেজের নামটা বলি নাই, এই কারণে বলি নাই যে অনেকে আছো যে কলেজের নাম জানলে সবাই শেয়ার করতে থাকবে এবং লিখতে থাকবা। আমার উদ্দেশ্য তোমাদের কিছু শেখানো, আমার উদ্দেশ্য না যে তোমাদের মেধাগুলোকে ধ্বংস করে দিয়ে তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে অকৃতকার্য করা। আর তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এই কোশ্চেনের ব্যাপারে, তার বাহিরেও যদি আইসিটির ব্যাপারে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্টে তোমরা
তোমাদের যে মতামত বা কোনো কিছু জিজ্ঞাসা আমাকে করতে পারো, আমি রিপ্লাই দিব। তারপর হচ্ছে দেখো যে আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, আলফা প্রতিষ্ঠান এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রায় একটি যন্ত্র তৈরি করার চেষ্টা করছেন। ব্রেইনের অভ্যন্তরীণ গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেশন পরিবেশ তৈরি করেন। তার মানে আমি আর প্রশ্নটি না পড়ে তোমাদের হচ্ছে অ্যান্সার নিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে কোশ্চেনগুলো আছে। ফার্স্টের কোশ্চেনটা কি ছিল, ক নাম্বার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? এটা হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নের উত্তর শুরু হয়েছে এখান থেকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বায়োটেকনোলজির মাধ্যমে ডিএনএ এর প্রোটিনের পুনরায় সমন্বয় করে নতুন বৈশিষ্ট্যের জীব তৈরির প্রক্রিয়া। তারপরে খ নম্বর ছিল টেলিমেডিসিন সম্পর্কে। টেলিমেডিসিন সম্পর্কে তোমরা 5 থেকে 6 লাইন লিখবা এবং চেষ্টা করবে ভিডিওটি থেকে রিডিংটা পড়ে তারপর হচ্ছে নিজের মতো করে লেখা। আর ভিডিও থেকে জাস্ট একটা আইডিয়া নিবা, তোমাদের তো বই আছেই, বই থেকেও আইডিয়া নিয়ে লিখতে পারবা। তারপর গ নম্বরের প্রশ্নে কি যেন একটা বলছিল, দেখো গ নম্বর প্রশ্নে বলছিল বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তার মানে আমি যদি দেখাই তোমাদের যে বিজ্ঞানীদের প্রযুক্তি সম্পর্কে তোমরা লিখবা, প্রযুক্তিটা ছিল ভার্চুয়াল রিয়েলিটি। কেন এটা ভার্চুয়াল রিয়েলিটি হলো, কারণটা দেখো, কারণটা হচ্ছে উদ্দীপকটা বলছে যে সিমুলেটেড পরিবেশ তৈরি করেন, এই কারণে। তারপরে বলছে উদ্দীপকের উল্লেখিত যন্ত্র তৈরির প্রযুক্তিটি খাদ্য শিল্পে কি ধরনের ভূমিকা রাখে। তাহলে খাদ্য শিল্পে কি ধরনের ভূমিকা রাখে, এটা এই জায়গাটা লিখবা যে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং এর সিলভার তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে তোমার আরো অনেক জিনিস আছে এখানে, টোটালটা থেকে রিডিং পড়বা, পড়ার শেষ হলে তারপর হচ্ছে নিজের মতো করে লিখবা বানিয়ে। এটি তৈরিতে মূল উপাদানের সাথে 10% ন্যানো পার্টিকেল মেশানো হয়, ফলে খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করা যায়। আমি আমার গলার কণ্ঠের জন্য অত্যন্ত দুঃখিত, কারণ হচ্ছে রাত এখন 3:10 মতো বাজে। ভিডিওটি করতে করতে গলার ভয়েসটা বেশি জোরে করতে পারছি না, কারণ আশেপাশের মানুষ ঘুমিয়েছে। তারপর হচ্ছে তোমাদের আমি যদি দেখাই যে 7 নম্বর প্রশ্ন, এখন তোমরা বলতে পারো যে 5 আর 6 আমি দেখাচ্ছি না কেন, কারণ এখানে টোটাল তোমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। অলরেডি আমি 3টা সৃজনশীল দেখিয়ে দিয়েছি তোমাদের, 1 2 3, এখন হচ্ছে আর 2টা মতো সৃজনশীল অ্যান্সার করলে তোমাদের 5টা সৃজনশীল হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি 5 আর 6 দেখাচ্ছি না। তোমরা যদি কেউ 5 আর 6 অ্যান্সার করতে চাও, আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ নিজে থেকে কোনো কিছু লিখতে পারাটাও একটা ট্যালেন্ট। আমি দেখাচ্ছি এই ভিডিওটিতে 7 এবং 8 নাম্বার সৃজনশীলের উত্তর। দেখো এখান থেকে হচ্ছে 7 নাম্বার সৃজনশীল শুরু হয়েছে। যোগ ও গুণের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা ছিল বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা, এখানে একটু বানানটা ভুল হয়েছে, ঠিক করে নিও, অ্যালজেব্রা হবে, ল হবে, কতকগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোই বুলিয়ান স্বতঃসিদ্ধ। তারপরে খ নম্বরে ছিল ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং এটা নিয়ে তোমরা 2 থেকে 3 লাইন লিখবে, আরো যদি লিখতে পারো লিখবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তোমাদের 7-এর গ নাম্বারটা ছিল, 7-এর গ নাম্বারটা কি ছিল আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছি। 7-এর গ নাম্বার ছিল y ইকুয়াল টু, তোমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, সমীকরণটাকে বলছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য। যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, আমরা ফার্স্টে হচ্ছে
সমীকরণটা আগে লিখবো। সমীকরণটা লেখার পরে লাস্টের যে লাইনটা আমাদের হবে সেটা হচ্ছে ন্যান্ড গেটের মতো হচ্ছে চেহারা থাকতে হবে। তার মানে আমি ফার্স্টে হচ্ছে 2টা বার দিব, 2টা বার দেওয়ার পরে আমি হচ্ছে একটা বারের কাজ করব। কাজ করার পরে আমাদের যোগ চিহ্ন ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি যোগ চিহ্ন গুণ হয়ে যায়। এখন টোটাল বারগুলো আমরা গোনা দিব 1 2 3 4 5। আমাদের 5টা টোটাল গেট লাগতেছে। তার মানে আমি যদি ফার্স্টে এটা আঁকি, এটা আঁকার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা গেট আমরা আঁকছি, একটা দুইটা। তারপর হচ্ছে আমি এসি যদি আঁকি, এসির উপরে টোটালটার উপর একটা বার আছে, তাহলে একটা গেট আঁকলেই যথেষ্ট। তারপর বিসির উপর একটা বার, তাই একটা গেট আঁকলেই যথেষ্ট। তারপর হচ্ছে টোটালটা একসাথে যুক্ত, তার মানে টোটালটার জন্য আমার এখানে একটা গেট লাগতেছে। এখন ঘ নাম্বারটা ছিল যে চিত্র যে 2 তোমাদের এই যে চিত্র যে তোমাদের 2 গেট দিয়ে চিত্র 1 গেটকে বাস্তবায়ন করা যায় কিনা। এখন চিত্র 2 গেট কি, দেখো যে চিত্র 2 গেটটা আহামরি কঠিন কিছু না। চিত্র 2 গেটটা হচ্ছে নর গেট। নর গেট মানে কি বলতো? নর গেট মানে হচ্ছে অর করে তার উল্টাটা। তার মানে আমি যদি একটু অর করি, 0 0 অর করলে হচ্ছে 0, তার উল্টাটা হচ্ছে 1, আর 0 1 অর করলে হচ্ছে 1, তার উল্টাটা হচ্ছে 0, 1 0 যোগ করলে হচ্ছে 1, তার উল্টাটা 0, 1 1 যোগ করলে 1, আর তার উল্টাটা হচ্ছে 0। তার মানে আমরা 100% বলতে পারি এটা হচ্ছে নর গেট। আর আমাদের বামেরটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের ক্ষেত্রে আমরা শিখছিলাম কি, যে এক্স নর গেটের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে 2টা ফর্মুলা আমরা শিখেছিলাম। তোমরা জানি না কয়টা ফর্মুলা শিখেছিলাম, যাই হোক একদম শর্টকাট একটা ফর্মুলা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি 2টা ভেরিয়েবল থাকে, 2টা ভেরিয়েবলের ক্ষেত্রে আমি বলছি সূত্রটা, অ্যাক্টিভ হবে কখন? অ্যাক্টিভ হবে যখন সমগোত্রীয় থাকবে। দেখো 0 0 সমগোত্রীয়, 1 1 সমগোত্রীয়। সো এই জন্য ওই 2টা পজিশনে আমাদের হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এটা কিভাবে করব? এটা হচ্ছে তোমরা ফার্স্টে বাস্তবায়ন করার কথা যখনই বলবে তখন হচ্ছে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে আর কি বানাইতে বলছে, এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করবা। উদ্দীপকের চিত্র 2 এর গেট দিয়ে চিত্র 1 এর গেটকে বাস্তবায়ন করা যায় কিনা। তার মানে তুমি চিত্র 1 এর গেটকে বাস্তবায়ন করতেছো, এটা হচ্ছে তোমাদের ফাইনাল বের করতে হবে। আর তোমার চিত্র 2টা হচ্ছে তোমার প্রথম জায়গায় আছে, ইনপুট আকারে কাজ করবে। তার মানে হচ্ছে এইটা যেটা প্রথমে থাকবে এটা হচ্ছে তোমরা শেষে কাজ করবে। তাহলে চিত্র 2টা কি বলছি আমি? চিত্র 2টা হচ্ছে নর নাকি, সরি 1 মিনিট, চিত্র 2টা হচ্ছে হ্যাঁ নর, ঠিক আছে। নর গেট সার্বজনীন গেট হওয়ায় এটি দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব। আচ্ছা এখান থেকে তোমাদের বুঝাচ্ছি। তাহলে এখানে বলছে নর গেট সার্বজনীন গেট হওয়ায় এটি দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে, যেহেতু আমরা জানি এক্স নর গেট কিভাবে লিখতে হয়, যে 2টা ভেরিয়েবল লিখে মাঝখানে হচ্ছে যোগ দিয়ে তার উপর সার্কেল দিতে হয় এবং তার উপর হচ্ছে বার দিতে হয়। সমান সমান দিয়ে আমি হচ্ছে এ বি 2টার উপরই বার থাকবে আর ডান পাশে হচ্ছে খালি থাকবে, কোনটার উপর থাকবে না। আশা করি এটা বুঝতে পারছো। যেহেতু আমি যে গেট বাস্তবায়ন করছি সেটা হচ্ছে আমি আগে লিখবো। আমি আবার বলছি, যেটা আমি বাস্তবায়ন করছি, প্রশ্নটা দেখো যে চিত্র 1 গেটকে বাস্তবায়ন করা সম্ভব, মানে চিত্র 1 গেটটা হচ্ছে আমাদের এক্স নর গেট, ডান পাশে আছে। তার মানে ডান পাশে যেটা থাকবে ওটার কাজ হচ্ছে প্রথমে, আর এই যে প্রথমে যেটা থাকবে ওটার কাজ হচ্ছে শেষে। তার মানে আমার শেষে কিসের মতো চেহারা নিয়ে আসতে হবে? যোগের মতো কিছু একটা চেহারা নিয়ে আসতে হবে। তার মানে আমি এটা করার পর আমি এখানে কিভাবে করলাম, আমি হচ্ছে এখানে যেটা করছি 2টা বার আলাদা করে দিব, যেহেতু এখানে নর গেট দ্বারা বলছে কাজটা করার জন্য। এখানে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সংক্ষিপ্ত করে করা হয়েছে। এখানে একটা লাইন মিসিং আছে, সরি 2টা লাইন মিসিং আছে। 2টা লাইন হচ্ছে আমি তোমাদের বাম পাশে করে দেখিয়েছি। এই যে এই 2টা লাইন হচ্ছে ওরা এই জায়গাটায় করে দেখায়নি, ওরা সরাসরি ডাইরেক্টলি হচ্ছে এই 2 লাইন দেখাইছে। তার মানে তোমরা যদি কেউ চাও যে না আমি এই 2 লাইন করব, যে 2 লাইন মিসিং আছে, তাহলে তোমরা এই যে এইখান থেকে 2 লাইন করতে পারো। এই 2 লাইন হচ্ছে এই জায়গাটায় অ্যাড করে দিতে পারো তোমরা।
আর এই লাইনটা যদি কেউ চাও যে এই লাইন করবে না, তাও কোনো সমস্যা নেই। তোমরা প্রথম লাইন দ্বিতীয় লাইনের পর এটা তৃতীয় লাইন হিসেবে ধরতে পারো, আর এটা চতুর্থ লাইন হিসেবে তোমরা ধরতে পারো, এবং তারপর হচ্ছে তোমরা ফাইনালি এটা হচ্ছে পঞ্চম লাইন, এটা আর এটা হচ্ছে সেম। তার মানে এই পঞ্চম লাইন পর্যন্ত করার পরেই তোমরা হচ্ছে লজিক গেটটা আঁকবা। আর লজিক গেটটা আঁকা অনেক সহজ, আমি একটু দেখিয়ে দিই একবার। যেহেতু এখানে তোমরা নর গেট দ্বারা হচ্ছে এটি করছো, তার মানে নর গেট কিভাবে আঁকতে হয় একটু হচ্ছে বাঁকা করে আঁকতে হয়। তার মানে আমি যদি একটু ফাইনাল লাইনটা তোমাদের দেখাই, ফাইনাল লাইনটা হচ্ছে এ বার, তার মানে এ বার মানে এ থেকে একটা গেট, আর বি বার মানে বি তে একটা গেট, এবং এ আর বি আলাদা আলাদা করে যুক্ত আছে, এই জন্য তার জন্য একটা গেট, এবং এ বার এবং বি বার আলাদা করে তো আমরা গেট নিয়েছি, এবং আলাদা করে গেট নেওয়ার পরে আবার নতুন করে আলাদা একটা বার আছে উপরে, তার মানে নতুন করে আমাদের হচ্ছে আরেকটা গেট নিতে হবে। নতুন করে আমরা এ বার থেকে এবং বি বার থেকে একটা করে গেট নিয়ে আমি লজিক গেট নতুন একটা অ্যাড করছি। অ্যাড করার পর আমাদের দেখো এইটা আর হচ্ছে এইটা যুক্ত আছে, বাট আমরা যেহেতু নর গেট দিয়ে করছি, নর গেট দিয়ে করার ক্ষেত্রে আমাদের ডিফল্ট ভাবে উপরে আবার দুইটা বার দিতে হবে। যেমন আমরা এই লাইনে কি করছিলাম, দেখো 3 নম্বর লাইনে দুইটা বার আমরা দিয়েছিলাম আলাদা আলাদা ভাবে। কেন দিয়েছিলাম আলাদা আলাদা ভাবে? নর গেটের ক্ষেত্রে হচ্ছে শেষে আমাদের যোগের মতো মিলাইতে হয়। দেখো এ আর বি হচ্ছে আছে গুণের মতো, এ বি গুণের মতো আছে, আমাদের গুণ কোনো কিছু রাখা যাবে না। নর মানে হচ্ছে অর মানে হচ্ছে যোগ, তার মানে আমাদের যোগের মতো বানাতে হবে, কোনো কিছু গুণের মতো রাখা যাবে না। বিধায় আমরা ডি মর্গানের সূত্র মানে ডাবল বার দিয়ে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করলেই তো আমরা গুণ থেকে যোগ বানাতে পারবো। এখন এইখানে এসে আমাদের আবার দুইটা বার দিতে হবে টোটালটার উপরে। কেন? তাহলে তো আমাদের শুধু অর থাকতেছে, আমাদের তো তাহলে নর থাকতেছে না। নর বানাতে হলে তো আমাদের দুইটা বার দিতেই হয়। তার মানে এখানে দুইটা বার দেখানো হয় না দিয়ে, কিন্তু ফাইনালি তোমাদের যে অ্যান্সারটা ওখানে কিন্তু দুইটা বার দেওয়া আছে। এই দুইটা বার তোমরা এখানে দিয়ে নিতে পারো, এবং ফাইনালি তোমরা যদি এখানে দুইটা বার আরো এক্সট্রা অ্যাড করো তাহলে টোটাল কয়টা বার হচ্ছে 1 2 3 4, আর আরো দুইটা বার এক্সট্রা, তাহলে 6টা। দেখো এখানে 6টা বারই কিন্তু আছে, 6টা গেটই কিন্তু আছে, 1 2 3 4 5 6। আশা করি বুঝতে পারছো। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছে 8 নম্বর। 8 নম্বরের ক এবং 7-এর ক সেম, ওটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তারপর হচ্ছে 8-এর খ। 8-এর খটা হচ্ছে আমাদের এটা ছিল যে 3টা 1 যোগ করলে তোমাদের 1 হয় কেন? এটা হচ্ছে তোমাদের লজিক্যাল যোগ, এটা কোনো বাইনারি যোগ না। যে আমরা লজিক্যাল যোগে জানি ইনপুট যা হবে আউটপুটও তাই হবে। তারপর তোমাদের গ নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে চিত্র যে দুইটা আছে, চিত্র দুইটা হচ্ছে ন্যান্ড গেট, এটা প্রমাণ করো বা দেখাও, এরকম কিছু। তাহলে আমরা জানি যে কোনো কিছু যদি সার্বজনীন গেট হয় তাহলে সেটা দিয়ে মৌলিক যে কোনো গেট বানানো যাবে। এটা হচ্ছে আমরা দেখাইছি, মৌলিক গেট যদি বানানো যায় তাহলেই তো বুঝবো যে ওটা হচ্ছে তোমার সার্বজনীন গেট। তারপর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারের চিত্র 1 হচ্ছে নর গেট। নর গেট যেটি ছিল ওই নর গেট দিয়ে আমাদের যে কোনো একটা বিশেষ গেট বাস্তবায়ন করতে বলছে। আমি এখানে তোমাদের হচ্ছে XOR যে বিশেষ গেট আছে সেটি বাস্তবায়ন করে দেখিয়েছি। তার মানে এটি কিভাবে করেছি? নর গেট দিয়ে ফার্স্ট হচ্ছে আমরা জানি যে XOR এর ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে এরকম করে, A প্লাস দিয়ে এটার উপর হচ্ছে সার্কেল দিতে হয়, তারপর হচ্ছে আমাদের B দিতে হয়। ওইটা এখানে মিসিং আছে লাইনটা, এইটা ফার্স্টে দিবে, তারপর সেই লাইনটা দিবে, দেওয়ার পর দুইটা বার দিবে। দুইটা বার কেন দিলাম? কারণ আমার শেষে কিন্তু যোগের মতো কিছু একটা আনতে হবে। আমি কিন্তু এটা অনেকভাবে করতে পারি, এটা সরলীকরণটা। তোমরা যে সবসময় এইটা ফলো করে করবে তা না, তোমাদের নিজের কোনো যদি মেথড থাকে তাহলে সেটা ফলো করেও তোমরা করবে। জাস্ট শেষে যোগ আকারে কিছু আসলেই হইল। এখন এই যে ডি মর্গানের সূত্র আমি অ্যাপ্লাই করার পর একটা বারের কাজ করছি, এটা সবগুলো গুণের মতো হয়ে যাচ্ছে। তারপর আমরা কি করছি? তারপর হচ্ছে আমরা এই যে এই দুইটা যে একসাথে আছে গুণ আকারে আছে, গুণকে আমরা যোগ আকারে লিখতে পারি। এই দুইটাও গুণ আকারে আছে, গুণকে আমরা যোগ আকারে লিখতে পারি। লেখার পরে আমরা জানি যে দুইটা বার আমাদের দেওয়ার দরকার হয় না, আমি দুইটা বার এখানে দেওয়ার কোনো ধরনের নেসেসারি নেই। তার মানে
আমরা এই পর্যন্ত সরলীকরণ যখন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের সরলীকরণ করার পর আমাদের 2টা বার এক্সট্রা দিতে হবে। আবার এই কারণে দিতে হবে, যেহেতু তুমি বানাচ্ছ নর গেট থেকে, যদি শুধুমাত্র যোগ থাকে, পুরোটার উপর যদি বার না থাকে, তাহলে তো ওটা দেখতে নরের মতো হয় না, হয় হচ্ছে তোমাদের অরের মতো। আমাদের বানাতে হবে নরের মতো। সো আমরা এই কারণেই হচ্ছে 2টা বার ডিফল্ট ভাবে সবসময় দিয়ে নিব। টোটাল একটু গোনা দাও তো কয়টা বার এখানে আছে। 1 2 3 4 5 6, তাহলে আমাদের গেটও লাগবে 6টা। 1 2 3 4 5 6, তার মানে আমাদের অ্যান্সার শেষ। ভিডিওটি দেখো কত লম্বা হয়ে গেছে, আর রাতের বেলা হওয়ার কারণে তোমাদের 3:30 বাজে এখন। তোমাদের ভিডিওটি করতে বসছিলাম মনে হয় 3টার দিকে সামথিং, 3টার একটু আগে মনে হয়। যাই হোক, মাঝখানে আমি ভিডিওটি পজ করে একটু অন্য কাজে ছিলাম, এই কারণে আর কি। যাই হোক, এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। রাত হওয়ার কারণে বেশি কথাও বলতে পারছি না। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ নতুন কোন এক ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমার শুধু কোশ্চেন সলভ না, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় এডুকেশনাল রিলেটেড। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই উপকার হবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটি অবশ্যই বাজাতে ভুলবে না। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। নতুন কোনো এক ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত থ্যাংক ইউ।